সেই প্রিয় মানুষগুলো, গ্রামের শান্ত পরিবেশ আর স্মৃতিগুলো পিছনে ফেলে আবার ছুটে চলেছি ব্যস্ততম ঢাকা শহরে। রয়ে গেল কিছু ভালোবাসা, আবার ফিরে আসার অপেক্ষা। ঈদের ছুটির সুন্দর মুহূর্তগুলোর সাথে নিয়ে আবার ফিরতে হলো ব্যস্ত ঢাকা শহরে। জীবন আবার শুরু হলো তার নিজ গতিতে। যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। তো গ্রামে ঈদের ছুটি শেষ, ঈদের ছুটি শেষে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা। তো পড়ন্ত বিকেল, মাগরিবের আজান দিবে হয়তো একটু পরেই। তো আল্লাহর নাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। তো এটা হচ্ছে যে আমাদের গোপালগঞ্জ টু ঢাকা সড়ক, আর ভাঙ্গা পর্যন্ত হচ্ছে যে এইভাবে টু ওয়ে, ভাঙ্গার পর থেকে হচ্ছে আবার সিঙ্গেল লেন অন ওয়েতে যেতে হবে। তো রাস্তাটা প্রশস্ততা মোটামুটি ভালো, দুইটা গাড়ি গেলে একটু কষ্ট হয়, তারপরেও রাস্তার কন্ডিশন ভালো। আর যেহেতু হচ্ছে যে টু ওয়ে লেন, সেহেতু মাঝে মধ্যেই অসাবধানতার কারণে, ওভারটেকিং কারণে টুকটাক বেশ ভালোই মাঝে মধ্যেই দুর্ঘটনা হয়। তো তাওয়াক্কাল তো আল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। তো আপনাদের কার ঈদ কেমন কাটলো, কেমন পাস করলেন সেটা কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, কে কোন জেলা কোন ঠিকানা থেকে দেখছেন। আর পেট্রোলের যে বিষয়টা, আসার দিন তো পেট্রোল হচ্ছে অন্য কলিগের গাড়ি থেকে ড্রেন দিয়ে নিয়ে এসেছিলাম। তো আসার দিন হচ্ছে যে 100 টাকার পেট্রোল নিয়েছিলাম একটা পাম্প থেকে, এবং আসার পরে পরপর 200 করে 600 টাকার তেল নিয়েছি 3 দিনে। বক্সেরপুরের কয়েকটা পাম্পে ঘুরে ঘুরে। তো যাই হোক, গত 3 দিন ধরে কোনো তেলই ছিল না। ঈদের পরবর্তী 3 দিন কোনো পাম্পে কোনো তেল ছিল না, কোনো অকটেন পেট্রোল কিছুই ছিল না। তো আজকে একটা পাম্পে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 200 টাকার অকটেন নিয়েছি। তো সব মিলিয়ে যতটুকু আছে ইনশাল্লাহ চলে যেতে পারবো। বেশ ভালোই হয়েছে, আশা করতেছি যতটুকু তেল পেয়েছি খুব ভালোভাবেই চলে যেতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের এলাকার কি অবস্থা, তেল পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাইতে পারেন। তো এর মধ্যে হচ্ছে যে আবার যশোর গিয়েছিলাম। তো যশোর যাওয়া আসা করতে আমার এখান থেকে প্রায় 200 কিলোতে প্রায় 4 লিটারের মতো লেগেছে। আর যেতে যেতে আপনাদের সাথে কথা বলি, একটু বোরিংনেস কাটাই, আর গল্প করতে করতে যাই। আপনাদের হয়তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। কিন্তু একটা জিনিস কি, সামনে রয়্যাল ক্রসিং এ চলে আসছি। এটা ঢাকা টু যশোর যে রেল লাইন, সেই রেল লাইনের রেল ক্রসিং। তো আজকে রাস্তায় অনেক বাইকার আছে, অনেক বাইকার। তো বাইকার রাস্তায় বাইক বেশি থাকলে ওনাদের সাথে সাথে একসাথে যেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। একটা গ্রুপ টুর একটা ফিল আসে, যে সবাই একসাথে 4-5টা 7-8টা মোটরসাইকেল যখন একসাথে যাই তখন একটু কনফিডেন্সটাও বাড়ে। যে যদি কারো কোনো সমস্যা হয় হয়তো অপর ভাই সহায়তা করবে। তো এটা হচ্ছে জয় বাংলা মোড়। এখান থেকে যাওয়ার সময় এখানে একটা পাম্প আছে, 100 টাকা তেল নিয়েছিলাম, কিন্তু এখন আর তেল নিব না, যা আছে সহি সালামতে ঢাকা পৌঁছে দিতে পারলেই হইলো। প্রয়োজনে ঢাকা যায় বাইক চালাবো না, বাইক কয়েকদিনের জন্য রেখেও দিব তেল না পাওয়া পর্যন্ত। অটোতে বা পায়ে হেঁটে অফিস করবো ইনশাল্লাহ, যদি তেলের মেজর প্রবলেম হয়েই থাকে। পড়ন্ত বিকেলে বাইক চালাইতে কিন্তু খুব ভালোই লাগে। এখানে মনে হয় আছে, এখানে গেলে 200 টাকার পাওয়া যেত। গাড়ি দেখা যায়, তার মানে ডিজেল আছে, অকটেন নাই। আজকে কোনো তাড়াহুড়ো করব না, কোনো প্রেশার নেই। আসার দিন অনেক তাড়াহুড়ো করছি, 100, 110, 8-10 এভাবেই টেনেছি। কিন্তু আজকে চিন্তা করেছি যে ওরা টানবো না, পিছনে ব্যাগ আছে, ব্যাগ ছিঁড়ে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। মাগরিবের আজান দিচ্ছে, চলে এসেছি ভাঙা মোড়, ফরিদপুর, বরিশাল, ঢাকা। ঢাকা হচ্ছে সোজা।
অ্যাকচুয়ালি ফরিদপুর হচ্ছে বামের এই রাস্তায়, আর বরিশাল হচ্ছে ডানে, কিন্তু ওই বাম দিয়ে যেয়ে ডানে ঢুকতে হয় আর কি। এটা হচ্ছে সেই ভাইরাল স্পট ভাঙার। যেহেতু ঈদের পরবর্তী সময় অনেকে এখানে ঘুরতে এসেছে, অনেককে দেখতে পাচ্ছি, অনেক এসেছে। দাঁড়াবো না এখানে, সবসময় দাঁড়াই আসলে, কিন্তু আজ দাঁড়াবো না। বাড়িতে সকালে একটু কাজ করেছি, কিছু গাছ লাগিয়েছি, কিছু ডাল কেটেছি, শরীরটা ভারী ভারী হয়ে আছে। কথা বলতেও অতটা ভালো লাগছে না, হাত শোল্ডার সব কিছুই কেমন অসাড় অসাড় হয়ে আসতেছে। তো অলরেডি হচ্ছে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, ভাঙা টু ঢাকা যে এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি অলরেডি। তো এই এক্সপ্রেসওয়ের এই প্রান্তের টোল শুরু হবে এই সামনে ব্রিজের পর থেকেই, আর ওই প্রান্তের টোল নেওয়া হয় ধলেশ্বরীর টোল প্লাজায়। এটা তো যারা চলাফেরা করেন সবাই অবগত আছেন। ঠান্ডা ঠান্ডা একটা শীতল আবহাওয়া, এই সামনে হচ্ছে টোল প্লাজা। এইগুলা কোনো স্পিড ব্রেকারের যাতে পড়ে, গাড়িতে এগুলো টেনে বের হয়ে যায়, আর মোটরসাইকেলে সমস্যা হয়। এটা হচ্ছে টোল প্লাজা, ঢাকা টু মাওয়া যে এক্সপ্রেস হাইওয়ে এই প্রান্তের টোল এখান থেকে দিয়ে হচ্ছে আপনাকে যাত্রা স্টার্ট করতে হবে। আর যদি টোল দিতে না চান সেক্ষেত্রে আপনাকে বামের যে সাইড লেন আছে সেই সার্ভিস লেন দিয়ে যেতে হবে। তো পদ্মা সেতু এখান থেকে মাত্র হচ্ছে 30 কিলো, আর ঢাকা 0 পয়েন্ট অর্থাৎ গুলিস্তান হচ্ছে 74 কিলো। আর আমার যেতে হবে টঙ্গী, গুলিস্তান থেকে আরো 20 কিলো। তো এই এক্সপ্রেস হাইওয়েতে আসলে আসলে রাইডিং এর যে একটা ফিল, রাইডিং এর যে একটা আনন্দ, এইটা বোঝা যায়। রাইডিং যে একটা ইন্টারেস্টিং জিনিস। তবে রিস্কও থাকেই, ওভার স্পিডের কারণে রিস্ক থাকে, বাসগুলো আপনাকে পিছন থেকে চাপ দিবে। তবে এই রোডে হচ্ছে যে রাস্তার সাথে প্যারালালি স্পিডের সাথে ম্যাচিং করে চলতে পারাটা হচ্ছে যে সবচেয়ে সেফ। যদি 80-85-তে মানে অলমোস্ট 80-তে আপনি চালাইতে পারেন, তাহলে এই রোডে আপনি মোটামুটি নিরাপদ। এর কম বা বেশি স্পিড আপনার জন্য নিরাপদ নয়। বেশি স্পিড নিরাপদ নয়, কারণ অনেক সময় এখানে বেশ কিছু বাঁক আছে। তো বাঁকগুলো তো হচ্ছে যে সমস্যা হয়। তারপরে এখানে হচ্ছে যে পুলিশ ওভার স্পিডের মামলা দেয়, ক্যামেরা মামলা চালু হয়েছে, এখানে একটা ক্যামেরা আছে। তো এগুলো হচ্ছে বিষয়। আর কম স্পিডে থাকলে যেটা হয় যে পিছনের গাড়ি আপনাকে ওভারটেক করার সময় ধাক্কা দিতে পারে, চাপ দিতে পারে। তো ভাঙ্গা পর্যন্ত অনেকগুলো বাইক একসাথে আসলাম, কিন্তু ভাঙ্গার পরে সবাই হয়তো অন্য অন্য রোডে, অন্যদিকে ফরিদপুর ভাঙ্গা বা ওইদিকে টেকেরহাট বা বরিশালের রাস্তায় মনে হয় ঢুকে গেছে। এখন আমি টোল প্লাজায়, তো আমি একাই দেখলাম টোল প্লাজায়, আমার সাথে আর একটা বাইক ছিল, আমরা দুইজনই বের হলাম। আর কোনো বাইক দেখলাম না, লেন মোটামুটি খালি বা ফাঁকা। এই এক্সপ্রেস ওয়েতে যারা হচ্ছে রাইড করেননি বা আসেননি, তারা আসলে একটা এনজয়েবল মোমেন্ট, সেই মোমেন্টামটা আপনারা মিস করছেন। অসাধারণ রাস্তা। আজকে টানাটানি করতে ইচ্ছা করছে না আমার, কারণ যাওয়ার দিন দেখছেন যে যাওয়ার দিন আমি কোনো বাইককে সাইড দিই নাই। আর এইগুলা এগুলার সাথে তো ট্রেনে থাকে কোনো বিষয়ই না, কিন্তু আমার ইচ্ছা করছে না যে আমি ওভার স্পিডে আজকে যাই বা টানাটানি করি। তবে এই গাড়িটা খুব ভালো চলে, এই পালসার NS 160 বা NS 250, যাই হোক, এটা তো আসলে বোঝা যায় না স্টিকার ছাড়া। এই 160 হলো এই গাড়িটা ভালো টান, ভালো পাওয়ার এবং ভালো টর্ক। চলে এলাম পদ্মা সেতুর কাছে, এই সামনে এই পদ্মা সেতুর টোল প্লাজা। ওদের বাইকারদের যাইতে হবে হচ্ছে বামের লেনে, বাইকার্স লেনে। একটু রেস্ট নিব, টায়ার্ড টায়ার্ড লাগছে। এখানে সকল বাইকাররা এসে দাঁড়িয়েছে, সবাই লং টাইম জার্নি করে এখানে এসে একটু রিফ্রেশ হয়ে সিগারেট পান বিগাড়ি খেয়ে রিল্যাক্সে তারপরে হচ্ছে যে আবার রওনা করবে। পদ্মা সেতুর টোল প্লাজা জাজিরা। ব্যাগ ট্যাগ সব ঠিক আছে কিনা দেখে নি। আছে ব্যাগ ট্যাগ, সজিনার ডাটা সবই ঠিক আছে মোটামুটি।
A few moments later. টোল প্লাজায় আজকে কোনো সিরিয়াল নাই, কোনো জ্যামও নাই। তো টোল, ডিয়ার ভিউয়ার, টোল 100 টাকা ইউনো। অনেকদিন পরে রাতে পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুর কিন্তু দিনের ভিউর চেয়ে রাতের ভিউটা বেশি ভালো লাগে, কারণ রাতে লাইটিংগুলো সব জ্বালানো থাকে, যার ফলে একদম কার্বিয়ান একটা শেপ দেখা যায় পুরো পদ্মা সেতুটার একটা স্ট্রাকচারাল ভিউ। এই মনে হচ্ছে যে দেখুন সামনের লাইটগুলো মনে হচ্ছে যে একটা মুক্তার মালার মতো সবগুলো পর্যায়ক্রমে জ্বলে আছে, মনে হচ্ছে যে একটা মালা। আর এই যে লেন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইকার্সদের লেন। আর আগে পদ্মা সেতুর টপ স্পিড 60 কিলো থাকলেও বর্তমান সেটা 80-তে উন্নীত করেছে, অর্থাৎ হাইওয়ে যে স্পিড পদ্মা সেতুতে সেই একই স্পিড মেনটেন করতে হবে বা চালানো যাবে। তো 60 থেকে 65 স্পিডে পদ্মা সেতুটা পার হতে 8 মিনিট সময় লাগে। আর যেটা বলেছিলাম, রাত্রে কিন্তু ভিউটা অসাধারণ লাগে দিনের চেয়ে, কারণ দিনে তো লাইটগুলো থাকে না। রাতে লাইটগুলো জ্বালানো থাকলে মনে হয় যে দুইটা মুক্তার মালা জ্বলজ্বল করছে, এই পাশ থেকে এই পাশে একটা কার্বিয়ান খুব সুন্দর একটা শেপ দেখা যায়। ছেলে মানুষ যদি একবার বাড়ি ছাড়ে, ওই বাড়ি আর তার থাকে না, তার হয় না। সে 2000 সালে বাড়ি ছেড়েছি, গ্রাম ছেড়েছি পড়ালেখার উদ্দেশ্যে, ঢাকায় পাড়ি দিয়েছি। 2026 সাল, 26 বছর হয়ে গেছে। বাড়ি বাড়ির মতোই আছে, মা বাবা সবাই আছে, কিন্তু এখন আর বাড়ি আর নিজের বাড়ির মতো মনে হয় না। মনে হয় যে আমি 2 দিনের গেস্ট, বেড়াতে গেছি, 1 সপ্তাহ থাকলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, চলে এলাম। তো কেন জানি সব থেকেও কিছু নেই, সব আছে তারপরেও যেন কিছু নেই, কেন নেই তা জানি না। তো এটাই অবসরে উপলব্ধ হলো যে আসলে বাড়ি একবার ছাড়লে ওই বাড়ি আর ছেলেদের বাড়ি থাকে না, বাড়ি হয় না। কারণ চাকরি বাকরির সুবাদে তো বাড়ি ছাড়তেই হয়, ছাড়লে ওই বাড়ি আর, যেটা বললাম যে বাড়ি থাকে না। বাড়ি আছে, সবই আছে, আমি গেলেও মা বাবা মনে করে আসছে বেড়াইতে, মেহমান, 2 দিন ভালো খাওয়াইতে হবে, ভালো আদর যত্ন করতে হবে। কিন্তু মনের যে একটা টান, আত্মার যে একটা টান, হৃদয়ের যে একটা অনুভূতি, সেই জিনিসগুলো যেন কেন ধূসর রুক্ষ, সেই জিনিসগুলো খুঁজে পাই না। আর সবকিছু দেখে আমারও মনে হয় যে আসলে আমি তো অতিথি, 2-4 জনের জন্য আসছি, আবার চলে যাব। আমার কাঁধে কি যেমন কিছু দায়িত্ব কর্তব্য মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনের প্রতি, আমার প্রতি তাদের হয়তো কিছু দায়িত্ব কর্তব্য। তো মনে হয় সবকিছু এতটুকুই সীমাবদ্ধ, যে ফ্যামিলির অন্যরা হয়তো তাদের দায়বদ্ধতা থেকে কিছু করার চেষ্টা করে বা করছে, আমিও আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি হয়তো তাদের জন্য কিছু করছি। তো পদ্মা সেতু শেষ, আমরা এখন নেমে যাচ্ছি পদ্মা সেতু থেকে। কারণ তেলের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো মোটর ব্লগিং কমিয়ে দিতে হবে, কারণ
তেল যদি পর্যাপ্ত না পাওয়া যায়, তেলের দাম কম বেশি যাই হোক, সেটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। প্রয়োজনের কাছে, শখের কাছে দাম সেটা কোনো বিষয় না, কিন্তু অ্যাভেলেবিলিটি হচ্ছে একটা বিশাল বিষয়। আর পাম্প যদি পেট্রোল না থাকে বা অকটেন না থাকে, অথবা যদি দীর্ঘ ৬-৭ ঘন্টা দাঁড়িয়ে থেকে ২০০ টাকার অকটেন দেয়, তাহলে এই অকটেন তো কালেকশন করা সম্ভব না। কারণ চাকরি করে বা যারা ব্যবসা করে, বিশেষ করে আমার মতো যারা চাকরিজীবী, ৮ ঘন্টা ১০ ঘন্টা অফিস করে তারপরে ওই ৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে ২ লিটার তেল নিয়ে, ২ লিটার তেল তো ৩ দিন ৪ দিনের বেশি যায় না। তো এরকম হইলে তো হচ্ছে মোটর ব্লগিং করা হবে না, কারণ মোটর ব্লগিং এমনিতে হচ্ছে একটা এক্সপেন্সিভ ব্লগিং ক্রাইটেরিয়া। এখানে একটা মোটরসাইকেল লাগে, এখানে ক্যামেরা লাগে, এখানে ফুয়েলের জন্য পকেটে টাকা লাগে, বাইক মেনটেন্যান্সের বিষয় আছে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে একটা মোটর ব্লগিং এ যা ইনকাম হয়, সবার জন্য আসলে এই খরচ উঠে না। আমার ক্ষেত্রে তাই এমনই, অন্যদের কথা আমি জানি না। তো যদি অকটেনের বা পেট্রোলের এই ক্রাইসিস সলভ না হয়, তাহলে হয়তো মোটর ব্লগিং কমিয়ে দিতে হবে, হয়তো নিয়মিত আর মোটর ব্লগিং করা হবে না। ওই সাইডে গাড়ির চাপ না থাকলেও এই সাইডে গাড়ির বেশ চাপ রয়েছে। চাপ থাকার কারণ রয়েছে, কারণ অনেকেই হচ্ছে যে মাওঘাটে ঘুরতে এসেছে ঈদ পরবর্তী ঘোরার জন্য গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে, যার জন্য হয়তো এই সাইডে চাপটা বেশি। ওই সাইডে চাপটা পাইনি, ওই সাইডে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। কিন্তু এই সাইডে গাড়ির দেখতে পাচ্ছেন যে যত দূর দৃষ্টি যায় সব জায়গায় হচ্ছে যে ট্রাকটা যেভাবে চাপ দিয়েছিল। এই পাশে গাড়ির যে অবস্থা, তাতে মনে হয় একটু টানাটানি না করে ভদ্রভাবে যাওয়া যাবে না, কারণ সবার সাথে সাথে যেতে হবে। কারণ গাড়ি বেশি থাকলে পিছন থেকে গাড়ি ওভারটেক করার সময় ধাক্কা দেওয়ার প্রবণতা বেশি থাকে, এই জন্য কাউকে ওভারটেক না করলেও সবার সাথে সাথে যেতে হবে। পদ্মা ব্রিজের এখানে রেস্ট নিয়ে শরীরটা একটু ২০ মিনিটের মতো রেস্ট নিয়েছি, এখন শরীরটা একটু হালকা লাগতেছে। বাসকে ওভারটেক করার জন্য ঢুকছিলাম, কিন্তু সামনে ট্রাক, স্লো গতির ট্রাক। কিছু কিছু জায়গা আছে যে যেখানে বাস বে ছাড়াই বাসগুলো হচ্ছে যাত্রী ওঠা নামানো করায়। তো এই জায়গায় হচ্ছে যে একটা লেন হচ্ছে ব্লক থাকে। তো যখন গাড়ি ট্রেনে আসা হয়, যখন এক সাইড থাকে এবং বাম সাইডে যখন বাস থাকে বা গাড়ি থাকে, তখন কিন্তু ডাইনে ঢোকাটা একটা মুশকিল, একটা বিপদ হয়ে যায়। তো বাস বে থাকার পরেও কিছু কিছু পয়েন্ট আছে যেখানে বাসগুলো এইভাবে রাখে, যাত্রী ওঠানামা করায়। এই জিনিসটা আসলে কর্তৃপক্ষের দেখা উচিত। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ। কারণ ২ লেন এসে যখন হঠাৎ করে ১ লেন হয়ে যাবে, তখন তো ২ লেনের গাড়ি ১ লেন দিয়ে ঢুকতে গেলে যে বামের গাড়ি যখন ডানের চাপ দিবে আর ডানের গাড়ি যখন সোজা আসবে, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমাকে এরকম একটু আগে একটা চাপ দিল, যদিও তখন ক্যামেরা বন্ধ ছিল। আর এই মুহূর্তে আছে হচ্ছে কুচ্চামারা ব্রিজে, অর্থাৎ ধলেশ্বরী ২, ধলেশ্বরী ১ এই ব্রিজে। পরপর ২টা ব্রিজ। এই বাইকটা চেঞ্জ করতে চাই, কিন্তু ওই বাইকটার মধ্যে আমি এতটাই প্লিজড হয়ে গেছি যে ওকে ছাড়তে আমার ইচ্ছে করে না। ওকে যেভাবে ইউজ করলাম, যেভাবে ওকে ব্যবহার করলাম, যেভাবে ও আমাকে সার্ভিস দিচ্ছে, এটা আমি মুগ্ধ আর কি। আমি অ্যাস্ট্রোনাইজ, আমি ওর প্রতি খুবই প্লিজড, যার জন্য ওকে ছাড়তে চাচ্ছি না, ওকে ছাড়তে ইচ্ছাও করতেছে না। মাঝে মাঝে ভাবি যে গাড়িটা চেঞ্জ করি, ৬-৭ বছর হয়ে গেছে, এটা মডেল চেঞ্জ করার দরকার। বা এই গাড়ির যে ভিউ, সেটা দিয়ে হচ্ছে দর্শক আকৃষ্ট করা যাচ্ছে না।
একটা স্পোর্টসি লোকের একটা গাড়ি নিব কিনা সবকিছু চিন্তা ভাবনা করি, মাঝে মধ্যে ভাবি যে নিয়ে নেই, কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে ও তো আমাকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ফুয়েল কনজাম্পশন ভালো, সার্ভিস ভালো। আমি তো আসলে মোটর ব্লগার না, আমি অ্যাকচুয়ালি তো হচ্ছে মোটর ট্রাভেলার। তো ও যদি আমাকে ট্রাভেল করতে সাহায্য করতেই পারে, ও যদি আমাকে কোনো প্যারা নাই দেয়, তাহলে আমি কেন কি করব? মোটর ব্লগার আর মোটর ট্রাভেলার জিনিসটা তো এক না, দুইটা ডিফারেন্ট ওয়ে। আমি তো আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি, আর ও হচ্ছে আমার সেই বাহন, আমার সেই টাট্টু ঘোড়া। আমার তো কোনো অবজেকশন নাই যে আমি ওকে যে চেঞ্জ করব, যে চেঞ্জ করার জন্য আমার তো কোনো অবজেকশন নাই। আজকে রাস্তায় বাইকের চাপ মোটামুটি কম, পদ্মা সেতুতেও চাপ নেই, এখানেও চাপ নেই। ও বলছেই আচ্ছা ওই লেন তো খালি ছিল, কিন্তু ওই লেন দিয়েও যাওয়া যায় এটা তো জানতাম না। মোটরসাইকেল টোল 20 টাকা, 20 টাকা হাতে আছে, ধন্যবাদ। মোটরসাইকেল টোল 20 টাকা, 20 টাকা হাতে আছে, ধন্যবাদ। মোটরসাইকেল টোল 20 টাকা, 20 টাকা হাতে আছে, ধন্যবাদ। কোন দিক দিয়ে যাওয়া যায়, বাবুবাজার দিয়ে যাব নাকি হানিফ ফ্লাইওভার দিয়ে দিব? হানিফ ফ্লাইওভার দিয়ে একটু জ্যাম হতে পারে, কারণ সব গাড়ি ঢুকলে কিছুটা জ্যাম হবে। আবার বাবুবাজার দিয়ে এই মুহূর্তে যদি জ্যাম না থাকে, তাহলে বাবুবাজার দিয়ে গেলে আমি অনেক আগে পৌঁছাইতে পারবো। এখানে জ্যাম দেখা যাচ্ছে, জ্যাম লেগেছে মনে হচ্ছে। বুড়িগঙ্গা নদীও প্রায় ফাঁকা, তেমন কোনো লঞ্চ নেই, আর ব্রিজের উপরেও ফাঁকা। এই জায়গাতে আসলে এরকম পাওয়া যায় না। গত দুইবার আমি আসার সময় এখানে 2 ঘন্টা এই ব্রিজ পার হওয়ার জন্য ওয়েট করতে হয়েছে। বলতে বলতেই কি জ্যাম নাকি? আবার এখানে বাসের যাত্রী নামায় এই বাবুবাজার ব্রিজের গোড়ায়, সেজন্য হতে পারে। রাস্তা ফাঁকাই আছে, আর এই গাড়িগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস। ওরা এক হাত জায়গা পেলেই হুড়মুড় করে ঢুকায় দেয়। এমন ঢাকা তো কত বছর দেখি না, ঢাকা পুরোই ফাঁকা। এখন আছি রমনা পার্কের সাইডে, ভিআইপি রোডে, আর ডান পাশে হচ্ছে যমুনা। ঢাকা শহর ঘুরে দেখার জন্য এখনই পারফেক্ট টাইম। আমাদের ঢাকা শহরটা সত্যিকার অর্থে অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো, অনেক এনরিচ একটা শহর। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আছে ট্রাফিক জ্যাম। যদি জ্যামটা ঢাকা শহরে সহনীয় পর্যায়ে থাকতো, তাহলে ঢাকা দক্ষিণ এশিয়ার বসবাসযোগ্য একদম প্রথম তালিকায় 1-2 থাকতো। এই পাম্পটাতেও অকটেন নাই, অকটেন থাকলে অবশ্যই মোটরসাইকেলে দীর্ঘ লাইন থাকতো। যেহেতু মোটরসাইকেলের দীর্ঘ লাইন নাই, তার মানে পাম্পে অকটেনও নেই। কারোর মজার মোড়ও অলমোস্ট ফাঁকা। কোনো সিগন্যাল ছাড়াই পেরিয়ে গেলাম। পাগল নাকি? পাথর একটা হাতে নিয়ে কোনো দিকে দেখা নাই, হেঁটে চলছে নবাবের মতো। সেভাবে হুড়মুড় করে ঢুকে গেছে, আরেকটা হলেই তো একদম লাগাই দিতাম। ভালো জিনিস পেয়েছেন ভাই। কি ভাই? খাজনা। ভাই গ্রামের থেকে নিজের গাছের পেড়ে নিয়ে আসছি। ভাই, বেশ। আর কদম তুলি চাইলে রাখতে হবে। জি ভাই? কদম তুলি হইলে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কদমতলি হয়ে। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? বাসা কোথায় আপনার? ও জিঞ্জিরা, কোন দিকে যাবেন?
এখন যাবেন কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ টুকটাক একটু ব্লগ করি ভাই আর কি। তো ভালো লাগলো কথা শুনে। দেখেন ট্রাভেল বাইকার এই যে লেখা আছে আর কি, ট্যুর কি ওকে ভাই। ওই দেখেন বিশাল লাইন, মানে ট্রাস্টে তেল দিচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে গেছে লাইনের জন্য। দেখেন ব্যাটারির অটো চলে আসছে মেইন রোডে, হাইওয়েতে। চিন্তা করা যায়। দেখেন লাইন পর্যন্ত মোটরসাইকেলের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাউন্ডারি পার হয়ে বিমান বাহিনীর যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টার পর্যন্ত চলে আসছে, আরো মনে হয় আছে। কত দূর, ও মাই গড। মোটরসাইকেলের লাইন চলে আসছে বিমান বাহিনীর সদর দপ্তরের অপোজিট সাইড পর্যন্ত। তো যাই হোক, আমার কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা অতটা ফ্যান বেস নেই, অত ফ্যান নেই বা অত ফ্যান ফলোয়ার কিছুই নেই। তারপরে রাস্তাঘাটে অনেক সময় ক্যামেরা দেখে অনেকে কৌতূহলবশত কথা বলার চেষ্টা করে, কথা বলে। একটু আগে এক ভাই ডাক দিলেন, বললেন যে হাই কেমন আছেন, এই সেই আপনার ক্যামেরা দেখলাম। আর পিছনে যে বাড়ি থেকে সজনে ডাল নিয়ে আসছি, সজনে নিয়ে আসছি অনেক, প্রায় 7-8 কেজি। উনি দেখে বলতেছেন যে ভাই একটা দারুণ কাজ করছেন। আমি বললাম যে হ্যাঁ, এটা আমাদের নিজেদের গাছের, পেড়ে নিয়ে আসছি খাওয়ার জন্য। জিজ্ঞাসা করলেন যে ব্লগ করেন কিনা, আমি বললাম যে টুকটাক। জিপিএক্স ডেমন বাইকটা আমার কাছে বেশি ভালো লাগে না। পাশার এই যে মাঝখানে যদি একটা লাইট দিত, দুই সাইডে দুইটা যে নিয়ন লাইট দিয়েছে, এর মাঝখানে যদি একটা কিছু দিত তাহলে আরো ভালো লাগতো। পুরো পাশাটা ফাঁকা। মার্কেটে খুব চলতেছে গাড়িটা। যদি বলা যায় R15 এর পরে এখন সেকেন্ড লিডিং পজিশনে আছে এই জিপিএক্স ডেমন। কারণ জিএসএক্সআর এর দাম বাড়ার পরে জিএসএক্সআর এর মার্কেট এখন আর নাই বলা যায়। তো অল্প বয়সের মধ্যে জিপিএক্স ডেমনটা এখন ভালো চলতেছে মার্কেটে। আর এরপরে যদি বলি তাহলে আমার দৃষ্টিতে হচ্ছে সিএফ মোটরটা মনে হয় এখন থার্ড পজিশনে আছে। জিএসএক্সআর এবং সিবিআর এই দুটো এখন একটু ডাউন, এটা পছন্দের তালিকায় আসলে বাইকারদের নাই। এটা দাম, তারপর অন্যান্য সব কিছু মিলিয়েই আগের মার্কেটটা অনেকটাই ডিক্রিজ করেছে। বনানী চেয়ারম্যান বাড়ি পার হচ্ছি। গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, এগুলো কিন্তু একটা আর্ট। এগুলো ড্রাইভিং করার কিছু টেকনিক, রুলস, নিয়ম আছে। এক্সপিরিয়েন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, অনেক কঠিন মুহূর্ত আপনি ইজিলি হচ্ছে যে কন্ট্রোলে আনতে পারবেন। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে দেখা যাবে যে আপনি একটা সিম্পল একটা সমস্যার সামনে পড়েছে বা সিম্পল একটা কন্ডিশন আপনি ঘাবড়ে যাবেন। আপনি নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। কোনটা ক্লাস, কোনটা গিয়ার, কোনটা ব্রেক, তখন এটাই মনে করতে পারবেন না। আর আল্লাহ তাআলা বলে না যে আল্লাহ তাআলা মানুষ যেটা চর্চা করে সেই জ্ঞানই আল্লাহ তাআলা তাকে দান করেন।